নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। মদ্যপানের প্রতিবাদে মারধর, রাস্তার উপর ফেলে বেধড়ক মারধর শিক্ষককে। কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের ঘটনা। দুষ্কৃতীদের মধ্যে ছিল এক যুবতীও। আরজি করের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও একই ঘটনা। মেডিকেল কলেজের এক ছাত্রীকে মানসিক নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। এসআইআর শুরুর প্রস্তুতি কোন পর্যায়ে জানতে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি নির্বাচন কমিশনের। আগামী 29 আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। মেরামতের কাজ এবং বেয়ারিং মেরামতের জন্য রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে হাওড়া ব্রিজের দিকে। দ্বিতীয় দফা মেয়াদের বড় কূটনৈতিক পদক্ষেপ। ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে পাঠাচ্ছেন ট্রাম্প। এসআইআর শুরুর প্রস্তুতি কোন পর্যায়ে তা জানতে দেশের প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিল নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে আগামী 29 আগস্টের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। এসআইআর শুরুর প্রস্তুতি কোন পর্যায়ে তা জানতে দেশের প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি নির্বাচন কমিশনের। চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী 29 আগস্টের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। উল্লেখ্য, এর আগে 5ই আগস্ট ইআরও, এইআরও সহ বিভিন্ন শূন্যপদ পূরণের কাজ দ্রুত শেষ করা সহ প্রস্তুতি পর্ব সেরে রাখার জন্য সিইওদের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবারের চিঠিতে সেই কথা মনে করিয়ে দিয়ে কমিশনের নির্দেশ নির্বাচন সংক্রান্ত শূন্য পদগুলি পূরণ করার ও বাকি প্রস্তুতি কী পর্যায়ে আছে তা আগামী 29 আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে। এদিকে 29 তারিখ বিকেলে ভোটগ্রহণ কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কমিশন সূত্রে খবর, বুথ প্রতি সর্বোচ্চ 1200 জন ভোটার পিছু একটি করে বুথ তৈরির নতুন নির্দেশিকা জারি হয়েছে। সেই হিসেবে রাজ্যের 80,680টি বুথ বেড়ে দাঁড়িয়েছে 94,000-এর কিছু বেশি। ইতিমধ্যে বর্ধিত এই 14,000 বুথের তালিকা রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। এ বিষয়ে বুধবার সর্বদল বৈঠক ডাকা হলেও পরে তা বাতিল করা হয়। সেই স্থগিত রাখা বৈঠকটি 29 তারিখে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ঘটনাস্থল বদলে যায় কিন্তু বদলায় না ঘটনা। আরজি করের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও একই ঘটনা। মেডিকেল কলেজের এক ছাত্রীকে মানসিক নির্যাতন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। আরজি কর কাণ্ডে রেশ কাটতে না কাটতেই ফের এক চিকিৎসক পড়ুয়াকে মানসিক নির্যাতনের অভিযোগে তোলপাড়। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এক ছাত্রী তার সহপাঠীর বিরুদ্ধে হুমকি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন। শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রীর সহপাঠী নন, তবে একই কোচিং সেন্টারে পড়াশোনার সূত্রে দুজনের মধ্যে পরিচয় হয়েছিল। অভিযোগকারিণী বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া। অন্যদিকে অভিযুক্ত যুবক কলকাতার একটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। অভিযোগ উঠছে, গত কয়েক মাস ধরে অভিযুক্ত ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করছে, দিয়েছেন একাধিকবার হুমকি, এমনকি পথ আটকে হোটেলে থাকার মতো কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া ইন্টার্নের ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য। সেই ঘটনায় 1 বছর পূর্তিতেও পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। সেই আবহেই ফের চিকিৎসক পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত, তবে অভিযুক্ত ছাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। শিখেই উঠেছে পড়াশোনা, জলমগ্ন সারা বিদ্যালয়। কাকসার মোল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন বন্ধ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয়ে জল কাদা পেরিয়ে বিদ্যালয়ে আসছে না, তাই এক প্রকার পঠন পাঠন বন্ধ বিদ্যালয়ের। শিখেই উঠেছে পড়াশোনা, জলমগ্ন সারা বিদ্যালয়। কাকসার মোল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন প্রায় বন্ধ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয় জল কাদা পেরিয়ে বিদ্যালয়ে আসছে না, তাই শুক্রবার এক প্রকার পঠন পাঠন বন্ধ বিদ্যালয়ের।
গতকালকে রাতের বেশ কয়েক ঘন্টার বৃষ্টিতে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শুধু বিদ্যালয় নয়, জল ঢুকেছে গৃহস্থের বাড়িতেও। জলে ভাসছে গৃহস্থের জিনিসপত্র। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ রয়েছে। পঞ্চায়েতের গাফিলতিতে বেহাল নিকাশি ব্যবস্থার এলাকার ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, যার ফলে স্থানীয় বাসিন্দারা অথই জলে ভাসছে আজ। অন্যদিকে কাকসা পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার মল্লিক স্বীকার করেছেন অথই জলে ভাসছে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। তবে তিনি বেহাল নিকাশি ব্যবস্থা এটা অস্বীকার করলেন। আরও বললেন, তিনি নিজেও ভোর রাত থেকে সকলের সাথে রাস্তায় নেমে হাতে হাত লাগিয়ে ড্রেন পরিষ্কার করেছেন। এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার ভোরে ফের বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো ক্রান্তি ব্লকের উত্তর বারঘড়িয়া, তাঁতিপাড়া ও টিনবাড়ি এলাকায়। সাত সকালে পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে একদল বুনো হাতি গ্রামে ঢুকে কলা গাছ, বিভিন্ন আনাজের গাছ এবং লতাপাতা খেয়ে নষ্ট করে। সকাল ৮টা পর্যন্ত হাতির দলটি টিনবাড়ি এলাকার একটি ছোট চা বাগানে আটকে ছিল বলে খবর। শনিবার ভোরে ফের বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো ক্রান্তি ব্লকের উত্তর বারঘড়িয়া, তাঁতিপাড়া ও টিনবাড়ি এলাকায়। সাত সকালে পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে একদল বুনো হাতি গ্রামে ঢুকে কলা গাছ, বিভিন্ন আনাজের গাছ ও লতাপাতা খেয়ে নষ্ট করে। সকাল ৮টা পর্যন্ত হাতির দলটি টিনবাড়ি এলাকার একটি ছোট চা বাগানে আটকে ছিল। খবর পেয়ে তড়িঘড়ি আপালচাঁদ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁতিপাড়ায় আটকে থাকা দুটি হাতি সকাল 7:30টার দিকে জঙ্গলমুখী হয়ে যায়। অন্যদিকে টিনবাড়ি এলাকায় শাবক সহ প্রায় 12টি হাতি সকাল থেকে দীর্ঘক্ষণ চা বাগানে এবং ধান রোপণ করা জমিতে ঘোরাফেরা করে। অবশেষে বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় সকাল 8:30টার দিকে বোম ফাটিয়ে হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বারঘড়িয়া এলাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাঁতিপাড়ার দুটি হাতি জঙ্গলে ফেরার পথে মাল ব্লকের চেলধুরা গ্রামের বাসিন্দা সাবিনুর ইসলামের শোয়ার ঘরের একাংশ ভেঙে গুড়িয়ে দেয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাবিনুর ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। সকালবেলা হাতি আসছিল তো, হাতি আসার পরে এই যে বাড়ি ভেঙে দিল, ক্ষয়ক্ষতি করছে। মানে সকালবেলা 6টার দিকে পুরো হাতি চলে আসছে, মানে মোটামুটি দুইটা আসছে। আসার পরে এখানে এই যে বাড়ি ভাঙছে, তারপরে জাঙ্গি ভাঙছে, তারপরে এদিকে মানে লোককে পিটাপিটি করছে। বাড়িটা কি আপনার? বাড়িটা এই যে আমাদের পাশের বাড়ি। ও ভাই হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে ইউনুস আলী। জায়গার নাম? জায়গার নাম হচ্ছে চেলধুরা। ঠিক আছে। বন বিভাগের রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ জানান, দলছুট বুনো হাতিগুলি উত্তর বারঘড়িয়া, তাঁতিপাড়া ও টিনবাড়ি সহ বিভিন্ন এলাকায় বিভক্ত হয়ে আটকে পড়েছিল। খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। যেহেতু সকাল হয়ে গিয়েছিল এবং দিনের বেলা মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, তাই সতর্কতার সঙ্গে বোম ফাটিয়ে হাতিগুলিকে ফলঝোরা বিট কম্পার্টমেন্টের জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে বন বিভাগের পক্ষ থেকে বারবার গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে যাতে কেউ হাতির দলের কাছে না যায় এবং উত্তপ্ত করার চেষ্টা না করে। বর্তমানে এলাকায় বনকর্মীদের টহল চালু রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নয়াদিল্লির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে আমেরিকার। শুল্ক যুদ্ধের আবহে এবার ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে সের্জিও গোরকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্বও দেওয়া হবে বলে জানা গিয়েছে। নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে আমেরিকার। শুল্ক যুদ্ধের আবহে এবার ভারত আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে সের্জিও গোরকে মনোনীত করেছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্বও দেওয়া হবে বলে জানা গিয়েছে। ভারত মার্কিন সম্পর্কের এই টালমাটাল পরিস্থিতিতে আরেক ব্যবসায়ী এবং ঘনিষ্ঠ সহযোগীর ওপরেই ভরসা রাখছেন ট্রাম্প। প্রেসিডেন্টের আস্থাভাজন হলেও মার্কিন দেশে গড়কে নিয়ে বিতর্ক কম নেই। ৩৯ বছরে গড় বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর পদে রয়েছেন। নিজের রাজনৈতিক জীবনে তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজও করেছেন। ২০২০ সালে ট্রাম্পের সঙ্গে প্রচারেও তিনি যোগ দিয়েছিলেন। এরপরেই দ্রুত মেক আমেরিকা
গ্রেট এগেইন ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তিনি। ভারতের নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত এরিক গারসেটির জায়গায় দায়িত্ব নেবেন গোর। বাইডেন জামানা শেষ হতেই ক্যালিফোর্নিয়ায় ফিরে যান গারসেটি। ট্রুথ স্পেশালে ট্রাম্প লিখেছেন, ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আমি সার্জিও গোরকে নিয়োগ করছি। সেই সঙ্গে দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে কাজ করবেন তিনি। প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিও এবং তাদের দলের সদস্যরা রেকর্ডের সময় ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের প্রায় 4000 জনকে নিয়োগ করেছেন। ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করা শুরুর আগে পর্যন্ত সার্জিও হোয়াইট হাউসে তার বর্তমান দায়িত্বে থাকবেন। ভারত সবথেকে জনবহুল অঞ্চল হিসেবে বর্ণনা করে ট্রাম্প। এশিয়ার সবচেয়ে জনবহুল অঞ্চলে তার কৌশলগত পরিকল্পনার জন্য গরের নিয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ট্রাম্প। দায়িত্ব পেয়ে এক্স হ্যান্ডেলে গর লেখেন, এই দায়িত্ব আমার জীবনের সবথেকে বড় সম্মান। বিতর্কিত ব্যক্তি গরের বিরুদ্ধে অতীতে মুখ খোলেন এলন মাস্ক। হোয়াইট হাউসে থাকাকালীন গরকে সাপ বলে কটাক্ষ করেছিলেন তিনি। রিপাবলিকান রাজনীতিতে কিশোর বয়স থেকে যুক্ত থাকা গরের বিরুদ্ধে নিজের নথি সঠিকভাবে জমা না দেওয়ার অভিযোগও করেছিলেন মাস্ক। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগও আনা হয়। গরের জন্ম উজবেকিস্তানে হলেও দীর্ঘদিন নিজের জন্মস্থান হিসেবে মাল্টার নাম বলেছেন তিনি। এই খবর জানাজানি হওয়ার পরেই তার বিরুদ্ধে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগও ওঠে, যদিও এই দাবিকে আইনজীবী পরে ভুয়ো বলে দাবি করে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা চীনে। চোখের নিমিষে গুড়িয়ে গেল সেতু। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের, পাশাপাশি নিখোঁজ আরও 9 জন। নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা চীনে। চোখের নিমেষে গুড়িয়ে গেল সেতু। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের, পাশাপাশি নিখোঁজ আরও 9 জন। জানা গিয়েছে শুক্রবার ভোর 3টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে চীনেরই কিংহাই প্রদেশে। ইয়োলো নদীর উপর নির্মীয়মান এই ব্রিজ হঠাৎই ভেঙে পড়ে। জানা যাচ্ছে এই সেতুটি চীনের কিংহাই প্রদেশের হাইটংয়ের হুয়ালাং এবং হুয়ানাং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিয়ানঝা কাউন্টির সীমান্তে অবস্থিত। সেতুটি চীনের কিংহাই প্রদেশকে হলুদ নদীর সঙ্গে সংযুক্ত করে। অন্যান্য দিনের মতো শুক্রবারও চলছিল ব্রিজ নির্মাণের কাজ। উপস্থিত ছিলেন 15 জন শ্রমিক ও 1 জন ম্যানেজার। ভোর 3টে নাগাদ হঠাৎই সেখানে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়, আর তারপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজের মাঝের অংশ। সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাইট ভিশন ভিডিওটিতে দেখা গিয়েছে হঠাৎই ব্রিজের একদিকে লোহার তার ছিঁড়ে সেতুর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। উপরের অংশে দেখা যাচ্ছে আগুনের মতো জ্বলছে কিছু। মর্মান্তিক এই দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে চীন প্রশাসন। নদীতে পড়ে যাওয়া শ্রমিকদের খোঁজ পেতে একটি টাস্ক ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি উদ্ধার কাজ ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বিপুল সংখ্যায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এছাড়া কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। পশ্চিম এশিয়া প্রথমবার দুর্ভিক্ষের মুখোমুখি। বিশেষজ্ঞদের আশঙ্কা প্রায় 5 লক্ষ মানুষ অনাহারে বাস করছেন গাজায়। অবশেষে রাষ্ট্রসংঘ সরকারিভাবে ঘোষণা করল মৃত্যুপরী গাজা দুর্ভিক্ষের সম্মুখীন, যদিও এই দাবি মানতে নারাজ ইসরায়েল। আশঙ্কা ছিলই, দুমুঠো খাবারই যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল গাজার অসংখ্য মানুষের। যুদ্ধ শুরুর পর থেকে খাদ্য ও পুষ্টির মানের নিরিখে সবচেয়ে খারাপ পর্যায়ের সম্মুখীন হয়েছিল গাজা। অবশেষে রাষ্ট্রসংঘ সরকারিভাবে ঘোষণা করল মৃত্যুপুরী গাজা দুর্ভিক্ষের সম্মুখীন, যদিও এই দাবি মানতে নারাজ ইসরায়েল। শুক্রবার গাজার এই ঘোষণার পরই পশ্চিম এশিয়া প্রথমবার দুর্ভিক্ষের মুখোমুখি হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা প্রায় 5 লক্ষ মানুষ অনাহারে বাস করছেন সেখানে। রাষ্ট্রসংঘের প্রধান টম ফ্লেচারের দাবি, এই দুর্ভিক্ষ সম্পূর্ণভাবেই আটকে দেওয়া যেত, কিন্তু ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সেখানে ত্রাণ পৌঁছানো বন্ধ করে দিয়ে সেখানে খাবারের যোগান একেবারে শূন্যে নিয়ে যায়, আর তাতেই এই পরিস্থিতি। এদিকে এই দাবি উড়িয়ে দিয়েছে ইসরায়েল। সেই দেশের বিদেশ মন্ত্রকের পরিষ্কার দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ হয়নি। যে বিবৃতি পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে হামাসের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যের ওপর নির্ভর করে এই দাবি করা হয়েছে। 2023 সাল থেকে ইসরায়েল ও হামাসের নয়া সংঘাতের শুরুয়াত। এরপর থেকে অন্তত 60,000 প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে দাবি। পাশাপাশি আগেই জানা গিয়েছিল গাজায় 4,70,000 মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যা 71,000।
গত 2রা মার্চ থেকে খাবার, ওষুধ, জ্বালানি সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছানো বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ত্রাণের সম্মতি দেওয়া হলেও ইসরায়েলি সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সম্প্রতি এই পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজা মৃত্যু এবং ধ্বংসের এমন এক স্তরে রয়েছে যার তুলনা নেই। এবার জানা গেল আর দুর্ভিক্ষ পরিস্থিতি নয়, এবার একেবারে দুর্ভিক্ষের গ্রাসে গাজা। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে আলোচনার দরজা খুলল। শুক্রবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বলেছেন, আইএসএল এর অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারে। সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি 28 আগস্ট। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে আলোচনার দরজা খুলল। শুক্রবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতি শ্রী PS নরসিমা এবং জয়মাল্য বাগচি বলেছেন, আইএসএল এর অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি 28 আগস্ট। আইএসএল এর 13টা ক্লাবের মধ্যে 11টা ক্লাব ফেডারেশনকে জানিয়েছিল আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে। ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে গত 18 আগস্ট আদালত জানায় 22 আগস্ট শুনানি হবে। সেই মতো শুক্রবার শুনানির পর এই নির্দেশ দিয়েছে 2 বিচারপতির বেঞ্চ। ক্লাবগুলির আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে আইএসএল এর অচলাবস্থা কাটাতে আবেদন করেছিলেন। তিনি সমস্যা সমাধানের জন্য বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অতুল চন্দরকরের বেঞ্চে আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে। সব পক্ষের মতামত না শুনে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। সেই মতোই শুক্রবার ফেডারেশন এবং এফএসডিএলকে আলোচনায় বসার কথা বলেছে শীর্ষ আদালত। আলোচনার রাস্তা খোলায় মনে করা হচ্ছে আইএসএল এর মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট নিয়ে দ্রুত আলোচনা শুরু হবে। দেশের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে অচলাবস্থা কেটে যাবে। আইএসএল নিয়ে অচলাবস্থার জন্য ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাই এফসি ফুটবলার এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে। শুক্রবারের পর ক্লাবগুলো ফেডারেশন এবং এফএসডিএল এর বৈঠকের দিকেই তাকিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। ডিসেম্বরে মেসি মাদকতায় মাততে চলেছে ভারত। তবে চমকপ্রদ বিষয় হল, ডিসেম্বরের সেই সফরের আগেই এদেশের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। শুধু আসছেন না, নভেম্বরে ভারতের মাটিতে খেলতেও দেখা যাবে তাকে। একা মেসি নন, ভারতে আসছে গোটা আর্জেন্টিনা দলই। ডিসেম্বরে মেসি মাদকতায় মাততে চলেছে ভারত। ইতিমধ্যে সেই সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে চমকপ্রদ বিষয় হল, ডিসেম্বরের সেই সফরের আগেই এ দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। শুধু আসছেন না, নভেম্বরে ভারতের মাটিতে খেলতেও দেখা যাবে তাকে। একা মেসি নন, ভারতে আসছে গোটা আর্জেন্টিনা দলই। 2011 সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা জুড়ে আবেগের ঝড় উঠেছিল নীল সাদা জার্সির আর্জেন্টিনাকে কেন্দ্র করে। 14 বছর পর সেই উচ্ছ্বাস ফিরছে। কেরল সরকার আগেই ঘোষণা করেছিল অগস্টে মেসির আর্জেন্টিনা সে রাজ্যে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে। তবে সেই পরিকল্পনা অর্থের অভাবে ভেস্তে যায়। কিন্তু কেরল সরকার আশা ছাড়েনি। আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে গিয়েছে, আর সেই চেষ্টা সফল। শুক্রবার গভীর রাতে বিবৃতি দিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থা জানিয়ে দিয়েছে কেরলে খেলতে আসছে তারা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করে দেওয়া হয়েছে, আগামী 10 থেকে 18 নভেম্বরের মধ্যে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অবশ্য প্রতিদ্বন্দ্বী এখনো ঘোষণা করা হয়নি। কোচিতে 60,000 দর্শকের স্টেডিয়ামে ম্যাচটি হবে বলেই আপাতত জানা যাচ্ছে। বাংলার মতো কেরলেও ফুটবল নিয়ে উন্মাদনা কম নয়। ফুটবল বিশ্বকাপের সময় তার নমুনা দেখা গিয়েছে। মেসি এবং আর্জেন্টিনা যদি কেরলে আসে, তাহলে সে রাজ্যের ক্রীড়া মানচিত্র বদলে যাবে বলেই আশা ক্রীড়া মহলের।
নভেম্বরের ওই ম্যাচে মেসি খেলবেন কিনা সেটা অবশ্য টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে ডিসেম্বরে যে লিও ফের ভারতে আসছেন তাতে কোনো সংশয় নেই। ডিসেম্বরের সফরে অবশ্য কোনো ম্যাচ খেলার কথা নয়। কলকাতা, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই একাধিক ইভেন্টে অংশ নেবেন লিও। সব ঠিক থাকলে 2 মাসে 2 বার মেসি দর্শনের সুযোগ পাবেন ভারতীয়রা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।